সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা বেশিরভাগ আমাকে জানাচ্ছিলে যে তোমাদের পরিমিতি সৃজনশীল বুঝতে সমস্যা হচ্ছে। তো যদিও তোমরা বইয়ের অঙ্ক পারো, কিন্তু তোমাদের সৃজনশীল বুঝতে যাদের অসুবিধা হচ্ছে, তোমরা একদম 0 টু প্রো লেভেলের সৃজনশীল সলভ করাবো আজকে তোমাদেরকে। 0 টু প্রো লেভেলের তোমরা এই 6টা আমি যে আজকে তোমাদের এসএসসি 25 সালের এসএসসি 25-এর 0 টু প্রো লেভেলের বেসিক থেকে আমি যে সিকিউ গুলা সলভ করাবো, এই সিকিউ গুলা সলভ করার পর আশা করি তোমার আর কখনোই পরিমিতির সিকিউতে কোনো ঝামেলা থাকবে না। তোমরা অনেকেই বইয়ের অঙ্ক পারার পরও তোমরা সিকিউ নিয়ে বেশ প্রবলেমে ছিলা, তাদের জন্য আজকের এই ক্লাস। তো তোমরা যদি কেউ শুধু একবার পরিমিতির সূত্রগুলাও পড়া থাকো, বা পরিমিতি তোমার স্কুলে বা কোচিং এ বা প্রাইভেটে পড়াইছে, তখন তুমি জাস্ট ছিলা, মানে একবার পরিমিতির সূত্রগুলা অঙ্কগুলা দেখছো, তারাই এই সৃজনশীল করা সম্ভব। আমি একদম 0 লেভেল থেকে প্রো লেভেলে কিভাবে তোমাদেরকে নিয়ে যেতে হয় ওই দায়িত্ব হচ্ছে তোমাদের ভাইয়ার। তোমরা জাস্ট শুধু আমার সাথে থাকবা এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। তো ক্লাসটা মনোযোগ দিয়ে করার পর তোমাদের পরিমিতির সৃজনশীল আশা করি আর কোনো সমস্যাই থাকবে না। একদম তুমি প্রো হয়ে যাবা। তুমি আরেকজনকে পড়াইতে পারবা, আমি এমন ভাবে তোমাকে বুঝাইয়া দিব, তুমি তোমার ফ্রেন্ডকে বুঝাইয়া দিতে পারবা। একদম যত তোমার মনে প্রশ্ন আছে সব আমি সলভ করে দিব। তো এখন দেখো, আমরা শুরু করতেছি। তো প্রথম যেই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর। তো ক নাম্বার কোশ্চেনে কি বলছে? ক নাম্বার কোশ্চেনে বলছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। তো চিন্তা করো, আর নির্ণয় করতে বলছে। আমরা যদি ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর, বৃত্তটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তো একটা বার চিন্তা করো স্টুডেন্ট, তো পার্থক্য মানে কি? পার্থক্য মানে হইছে বড়টা বিয়োগ ছোটটা। একটা বার যদি তোমরা খেয়াল করো, তো ব্যাস আর পরিধির মধ্যে বড়কে, ব্যাস আর পরিধির মধ্যে অবশ্যই বড় পরিধি। তাইলে শর্ত মতে আমরা কি জানতাম? আমরা ব্যাসের সূত্র জানতাম, পরিধির সূত্র কি? 2 পাই আর মাইনাস, যেহেতু পার্থক্য মানে বড়টা বিয়োগ ছোটটা, বৃত্তের ব্যাস হচ্ছে 2r ইকুয়াল টু কত? 60। এখন তোমাকে প্রশ্নে কি চাইছে? বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো, মানে আর নির্ণয় করতে বলছে। তুমি এখানে যদি আর কমন নাও, তাহলে থাকতেছে 2 পাই মাইনাস 2 ইকুয়াল টু 60। তাহলে বা আর ইকুয়াল টু 60 বাই 2 পাই মাইনাস 2। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার। এখন খেয়াল করো, এটা তোমরা কিভাবে ক্যালকুলেটরে করে ফেলতে পারো তাড়াতাড়ি। এই যে তোমাদের ক্যালকুলেটর আনতেছি আমরা, দেখো যদি ক্যালকুলেটরে, তাহলে আমাদের কি আনতে বলছে? ক্যালকুলেটরে আমরা আনছি হচ্ছে 60 ডিভাইডেড 2 পাই। এই শেপ চাইপা যদি আমরা এইটা চাপি, তাহলে 2 পাই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু আমাদের রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসছে? রেজাল্ট আসছে 14.008। তাইলে আমরা এখন লিখতে পারি 14.008 সেন্টিমিটার। তো একদম সহজ একটা প্রশ্ন ছিল, যে আমরা সবসময় যে কথাটা এখানে মাথায় রাখবো সেটা হচ্ছে পার্থক্য মানে বড়টা বিয়োগ ছোটটা। আর আমরা কিন্তু জানি বৃত্তের পরিধি মানে এই পুরোটুকু, আর ব্যাস মানে এইটুকু। তাহলে বৃত্তের সবসময় পরিধি হইছে ব্যাসের চাইতে বড়, এজন্য আমরা যা করেছি সেটা হচ্ছে পরিধি মাইনাস ব্যাস। এরপরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলেছি। দেখো, এতটুকু অঙ্ক করলে 2 মার্ক, ভাবা যায়? তো এবার যদি আমরা কুমিল্লা বোর্ড 2025-এর খ নাম্বার প্রশ্নটা দেখি, বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। চিন্তা করো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো।
ওকে, ডান। তো এবার প্রশ্নটা বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা আয়তক্ষেত্রের কি কি জানি? আয়তক্ষেত্রের সূত্রগুলোকে যদি একটু লিখি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই হলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা এটা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে √x² প্লাস y²। তার মানে কি, আমাকে যদি এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হয় তাহলে আমাকে তার দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। এবং দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দুইটা অজানা জিনিস, দুইটা অজানা জিনিসের দুইটা সম্পর্ক আছে। দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে একটা সম্পর্ক, আর ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক। এই সূত্রগুলো আমরা সবাই জানি, না জানলে আমরা আরেকবার শুনলে আমাদের হয়ে যাবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y হলে ক্ষেত্রফল xy, আর কর্ণের দৈর্ঘ্য কি √x² প্লাস y², অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, চিন্তা করো যে আমরা ধরে ফেলবো, ধরি আয়তক্ষেত্রের, আমার কর্ণের দৈর্ঘ্য জানার জন্য কি দরকার স্টুডেন্টস ভাইরা? কর্ণের দৈর্ঘ্য জানার জন্য আমাদের জানার দরকার হয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার। কারণ কি, দেখো ক্ষেত্রফল বর্গ মিটার এবং দৈর্ঘ্য কমা বেশি। আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার? ওয়াই মিটার। তাহলে এবার চিন্তা করো ক্ষেত্রফল এবং শর্ত মতে এই লাইনটা খুবই জরুরি। কি বলছে, যদি দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে বর্গক্ষেত্র হতো। বর্গক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হওয়ার জন্য দৈর্ঘ্যটা কতখানি কম হওয়া লাগবে? 5 মিটার কম হওয়া লাগবে। কারণ তখন দৈর্ঘ্যটা 5 মিটার কম হইলে তখন বর্গক্ষেত্র হবে। যদি তখন বর্গক্ষেত্র হয়, অর্থাৎ দৈর্ঘ্যটা 5 মিটার কমায় দিলে প্রস্থের সমান হবে। তাহলে শর্ত মতে ওয়াই মানে প্রস্থ দৈর্ঘ্যর 5 মিটার কম, এটা 1 নাম্বার। তাহলে এবার চিন্তা করো, আবার ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এক্স ওয়াই সমান কত? 150। এইটা যদি হয় তাহলে দেখো এক্স আছে, ওয়াই এর জায়গায় যদি আমি মান বসাই, ওয়াই এর মান কত? এক্স মাইনাস 5। এটা যদি বসাই তাহলে পুরা বিষয়টা x² মাইনাস 5x মাইনাস 150 = 0। এবার যদি আমরা এটাকে একটু মিডল টার্ম করি, দেখো এই x² আর এই 150, তাহলে দুইটাকে যদি গুণ করি তাহলে -150x²। তো এটাকে আমরা মিডল টার্ম করব ক্যালকুলেটরের সাহায্যে। কিভাবে করব? তো আমার ইকুয়েশনটা কি আছে, x² মাইনাস 5x মাইনাস 150। তো এটাকে যদি মিডল টার্ম করি আমরা ক্যালকুলেটরের সাহায্যে, মিডল টার্মটাকে করতে চাই সহজে, কিভাবে করতে পারি? তো আমরা আমাদের ক্যালকুলেটরটা আনতেছি। দেখো ক্যালকুলেটরের মিডল টার্মটা করতে গেলে আমরা মোট চাপবো, মোট চাপার পর 5 এ চাপবো, 5 ইকুয়েশন, দ্বিঘাত ইকুয়েশন 3 নাম্বারের জন্য 3 চাপবো। 3 চাপার পর খেয়াল করো এই জায়গায় x² এর সহগ কত? আমাদের x² এর সহগটা হচ্ছে 1, এজন্য আমরা চাপলাম 1। x এর সহগ কত? -5, আর x এর সহগ কত? -150। তাহলে আমরা এবার যদি ইকুয়াল চাপি তাহলে x1 মানে 15 আর x2 মানে -10। তাহলে আমরা কি পাইলাম? x1 মানে 15 আর x2 মানে -10। আমরা সবসময় মাথায় রাখবো ক্যালকুলেটরে যেটা আসবে আমরা তার বিপরীতটা লিখবো। অর্থাৎ x², এখানে যেহেতু +15 আসছে আমরা লিখবো -15x। এই জায়গায় তো +10 আসছে, -10 আসছে, আমরা লিখবো +10x -15 = 0। তো এখন যদি আমরা যদি এই লাইনটা থেকে x এর মান বের করি তাইলে আমাদের অঙ্ক শেষ।
চিন্তা করি আমরা যদি নতুন পেজে যাই তাহলে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 10x মাইনাস 150 ইকুয়াল টু 0। তাহলে চিন্তা করো এক্স কমন নিলে কি আসতেছে এক্স মাইনাস 15 প্লাস 10 কমন নিলে আসতেছে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স মাইনাস 15 এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখন হয় এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 15 অথবা এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 10। তাহলে ইহা কি নয়, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। ইহা কেন গ্রহণযোগ্য নয় ভাইয়া? কারণ এক্সটা হইছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হইতে পারে না। তো এক্স এর মান যদি আমরা 1 নং-এ বসাই, 1 নং-এ এক্স এর মান বসাই, তাহলে 1 নংটা কি ছিল, y সমান সমান x মাইনাস 5, x মাইনাস 5। এক্স এর মান বসাইলে 15 মাইনাস 5 তার মানে 10। তাহলে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ পাইছি। অতএব আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কি স্টুডেন্টস? আমরা সূত্র মুখস্থ করছিলাম √x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি √15 স্কয়ার করি তাহলে হয় 225 প্লাস 100 ইকুয়াল টু √325। তোমরা ক্যালকুলেটর দিয়ে উত্তর লিখে দিবা যা আসে। তাহলে আমরা খুব ইজিলি একটা কনসেপ্ট বুঝতে পারলাম যে একটা আয়তক্ষেত্রের থেকে কিভাবে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করলাম। তো এবার যদি আমরা পরবর্তী কোশ্চেনে যাই, বলছে একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য 6√2। এই প্রশ্নটা খুবই ট্রিকি। ঘনকের এক পৃষ্ঠ বলতে কি বোঝায়? এটা একটা কমন, বেশিরভাগ স্টুডেন্ট যে জায়গায় মিস্টেক করবে, খেয়াল করো। কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কিন্তু বলে নাই। তো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা জানতাম ঘনকের ধার এ হলে কি হলে, ঘনকের ধার এ হলে 1 নাম্বার আমরা জানতাম ঘনকের আয়তন জানতাম আমরা এ কিউ, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 6a স্কয়ার। আর আমরা জানতাম কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও √3a এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। মনে রাখতে হবে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি √2a। তাহলে এখন আমরা কি করব? তো বলছে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। একদম সিম্পল একটা কোশ্চেন, জাস্ট তোমাদের একটা বেসিকে আঘাত করছে। তো তোমরা যদি চিন্তা করো যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, না ভাই, ঘনকের পৃষ্ঠতল মানে হচ্ছে একটা বর্গ, আর ঘনবস্তুর পৃষ্ঠতল মানে আয়ত। তো ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের ধার দিয়ে হয়েছে ঘনক চলে। তাহলে আমরা যদি এবার ধরি ঘনকটির ধার এ সেন্টিমিটার। তোমার প্রশ্ন হইতে পারে ভাই আপনি সেন্টিমিটার ধরলেন কেন? দেখো উদ্দীপকে সেন্টিমিটার দেওয়া আছে। তো এবার শর্ত মতে, কি মতে ভাইয়া? শর্ত মতে চিন্তা করো একবার। তো শর্ত মতে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2a। তাহলে √2a ইকুয়াল টু
6√2। তাহলে যদি আমরা এই √2 আর এই √2 ক্যান্সেল করি তাহলে অতএব a = 6। তার মানে আমরা ঘনকের ধার পেয়ে গিয়েছি। তো এখন আমাদের প্রশ্ন বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কত, 6a²। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। তাহলে 6 × 6²। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হইছে বর্গ সেমি, ক্ষেত্রফল মানে হইছে বর্গ সেমি। তাহলে 6 × 36 মানে কত আসতেছে, আমরা যদি ক্যালকুলেটরটাকে ইউজ করে ফেলি তাহলে 6 × 36, তাহলে 6 × 36 আসতেছে কত আমাদের 216। তাহলে 216 বর্গ সেমি। এবার আমাদের আরেকটা প্রশ্ন চাইছে, সেটা হচ্ছে ঘনকের আয়তন কত। তাহলে অতএব আয়তন, আমরা জানি ঘনকের আয়তন কি, ঘনকের আয়তন হচ্ছে a³। a মানে হচ্ছে 6³ তার মানে 216। তুমি যখনই দেখবা আয়তন তখনই এককটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার, যেহেতু বাহুটা আছে সেন্টিমিটার। তাহলে একবার চিন্তা করো, ঘনকটির ধার a সেন্টিমিটার, ধরে নিচ্ছি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে কি, এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কি √2a। একদম এই কনসেপ্টটা ডিটেক্ট করতে পারলে এই প্রশ্নটা একদমই সহজ। তো খেয়াল করো, যদি তোমরা একটু মনোযোগ দাও ভাইয়া, তাহলে তোমাদের কাছে ম্যাথটা একদম পানি পানি হয়ে যাবে। তো ম্যাথটা একদম ডাল ভাতের মতো হয়ে যাবে, যে তোমরা জাস্ট প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখতে দেখতে উত্তর হয়ে যাবে। কিছু মানুষ এরকম, বিগত কয়েক বছর আমি অফলাইনে পড়াইতেছি এখনো। তো কিছু স্টুডেন্ট আমাকে এমন বলছে যে ভাই অন্য স্টুডেন্টরা খাতা মার্জিন করতে করতে আমরা 2টা সৃজনশীল লিখে ফেলছি। তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, স্কুলের ইন্টারনাল পরীক্ষায় তোমাকে সর্বোচ্চ ফোকাস দিতে হবে যে কিভাবে তুমি বা বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করে সিকিউটা একদম তোমার গ্রেপের মধ্যে নিয়ে আসতে পারো। তো এবার যদি আমরা 2 নম্বর কোশ্চেনের দিকে যাই, 2 নম্বরটা কোশ্চেনটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2025 বলছে একটি সুষম ষড়ভুজের, একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, সুষম বহুভুজের ক্ষেত্রফল হইছে na² / 4 cot 180°/n। তো সুষম বহুভুজের ক্ষেত্রফল কি na² / 4 cot 180°/n। তাহলে সুষম ষড়ভুজ, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে n এর মান হচ্ছে 6 আর বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাইলে আমরা যদি খেয়াল করি, দেয়া আছে ষড়ভুজের, দেয়া আছে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার। তোমরা একটা সুষম লিখে নাও, স্যাররা আবার নইলে মাইন্ড করতে পারে। তো চিন্তা করতে পারো, অতএব সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল, সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল, সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল কি আমরা জানি na² / 4 cot 180°/n। তো খেয়াল করো, n মানে হইছে 6 যেহেতু ষড়ভুজ, a মানে হইছে 5, 5² / 4 cot 180/6। ব্যাপারটা আসতেছে 150/4 × cot 30। এবার যদি আমরা মানটা এই জায়গায় ক্যালকুলেট করে লিখে ফেলি, তাহলে 150/4 আর cot 30° মান হচ্ছে √3। তাহলে আমরা বলতে পারি 150 √3/4 বর্গ
সেন্টিমিটার। তাহলে আমরা ইজিলি যদি এই সূত্রটা মনে রাখি যে সুষম বহুভুজের ক্ষেত্রফল na²/4 cot 180 ডিগ্রি বাই n। সুষম বহুভুজের ক্ষেত্রফল কি? na²/4 cot 180 ডিগ্রি বাই n। যদি ষড়ভুজ হয় তাহলে n এর মান 6, যদি পঞ্চভুজ হয় তাহলে n এর মান 5, আর যদি অষ্টভুজ হয় তাহলে n এর মান 8। আর একই ওই ভুজের বাহুর দৈর্ঘ্য। একদম সিম্পল, কয়েকটা সূত্র একটু মুখস্থ রাখলেই তোমরা এটা কইরা দিতে পারতেছো। তো এর পরের প্রশ্নে যদি আমরা যাই, বলছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় এত। তো আমরা একটা উপপাদ্য যদি মনে রাখি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, তাহলে এই প্রবলেমটা সহজ হবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে অ্যাপোলোনিয়াস দাদু আমাদেরকে কি বলতেছে খেয়াল করো। অ্যাপোলোনিয়াস দাদু আমাদেরকে বলতেছে কোন সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে কর্ণ যদি d1 আর d2 হয় তাহলে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ এটা হইছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মূল লাইন। d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা জানি একটা সমীকরণ থেকে যে কোনো একটা অজানা রাশির মান বের করতে পারবো। অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আমরা যদি দুইটা কর্ণের যে কোনো একটা কর্ণ না জানি অথবা যে কোনো একটা বাহু না জানি তাহলে বের করতে পারবো। অর্থাৎ টোটাল চারটা জিনিস আছে, দুইটা কর্ণ দুইটা বাহু। এই দুইটা কর্ণ দুইটা বাহু এই চারটা জিনিসের মধ্যে যে কোনো একটা অজানা জিনিস আমরা বের করতে পারবো। তো আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে সামান্তরিকের বাহুদ্বয় এত, ক্ষুদ্রতম কর্ণ, তাইলে d1 সমান এত দেয়া আছে। সামান্তরিকের বাহুদ্বয় দেয়া আছে। সামান্তরিকের বাহুদ্বয় a সমান 40 সেন্টিমিটার আর b সমান 30 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ কি কর্ণ? ক্ষুদ্রতম কর্ণ d1 সমান 36 সেন্টিমিটার। ধরি বৃহত্তম কর্ণ d2। বৃহত্তম কর্ণ কত? d2। তাহলে বলছে অপর কর্ণ নির্ণয় করো। এখানে চিন্তা করো, একটা কর্ণ যদি ক্ষুদ্রতম হয় তাহলে অপর কর্ণ তো অবশ্যই বৃহত্তম হবে। তো এখন যদি আমরা দেখো a b d1 d2 চারটা জিনিসের মধ্যে একটা জিনিস জানি না, এই চারটা জিনিস নিয়ে আমাদের কার উপপাদ্য আছে? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান 2 a স্কয়ার প্লাস v স্কয়ার। তাহলে আমরা যদি এখন মান বসাই, d1 মানে কত আমাদের? 36 স্কয়ার প্লাস d2 স্কয়ার 2 a স্কয়ার, এ মানে কত? 40। 40 স্কয়ার প্লাস b মানে কত? 30 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা শুরু করি তাহলে আমরা ইজিলি পাইরা যাব। খেয়াল করো, এই জায়গাটা আমি ক্যালকুলেশনটা বাকিটা করতেছি। খেয়াল করো 36 স্কয়ার। তাহলে আমরা যদি আমাদের ক্যালকুলেটরে যাই, দেখো 36 স্কয়ার মানে কত? 36 স্কয়ার মানে 1296। তাহলে 1296 প্লাস d2 স্কয়ার ইকুয়াল 2 1600, 40 স্কয়ার 900। তাহলে d2 স্কয়ার ইজ ইকুয়াল টু, এই পুরোটা করলে হয় 5000 মাইনাস 1296।
তাহলে ব্যাপারটা হইতেছে D2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5000 মাইনাস 1296। তো যদি আমরা ক্যালকুলেটরে করি 5000 মাইনাস 1296, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত? 5000 মাইনাস 1296 দিলে আমাদের রেজাল্ট আসতেছে 3704। এবার যদি আমরা ক্যালকুলেটরে আরো করি, ক্যালকুলেটর একটু করে রুট ওভার অফ অ্যান্সারে চাপ দেই, তাহলে আসতেছে কত? টু রুট 96 মানে কত? 60.86, 60.86 সেন্টিমিটার। মেজর কথা হচ্ছে তুমি যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা মনে রাখো, তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবা? খুব সহজেই অপর কর্ণ বের করতে পারবা। তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, বলছে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমা সমান এবং ক্ষুদ্রতম কর্ণ D1 হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দুইটা জিনিস, রম্বসের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, রম্বসের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, রম্বসের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার সমান 4 ইন্টু A স্কয়ার। রম্বসের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু A স্কয়ার। আর রম্বসের ক্ষেত্রফল, যদি আমি একটু লিখি, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ ক্ষেত্রফলের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখন যদি এটা সলভ করি, কি দেয়া আছে? রম্বসের পরিসীমা সামান্তরিকের পরিসীমার সমান। তাহলে দেয়া আছে সামান্তরিকের দৈর্ঘ্য এ সমান 40 সেন্টিমিটার, সামান্তরিকের প্রস্থ বি সমান 30 সেন্টিমিটার। তাহলে ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে আমরা কি করতে পারি চিন্তা করো শর্ত মতে। তাহলে রম্বসের পরিসীমা কি? 4x 4 ইন্টু বাহু। আর সামান্তরিকের পরিসীমা কি? 2 ইন্টু a প্লাস বি। এই দুইটা সমান, সামান্তরিকের পরিসীমা সমান, রম্বসের পরিসীমা সামান্তরিকের পরিসীমার সমান। তাহলে 4x ইজ ইকুয়াল টু 140। এখানে মান বসানো হয়েছে, একটু আমি যদি ডিটেলসে দেখাই, 2 ইন্টু 40 প্লাস 30 70 140। তাহলে 4x ইকুয়াল টু 140, অতএব x ইকুয়াল টু 140/4, অতএব x ইকুয়াল টু আসতেছে কি আমাদের 140/4 করলে 140/4, 140/4 35। তাহলে আমরা পেয়ে গেছি x এর মান কত? 35। তো রম্বসের বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 35। তো এবার রম্বসের একটি কর্ণ D1 সমান 36 সেন্টিমিটার। এটা বইলাই দিচ্ছে প্রশ্নে। ধরি অপর কর্ণ D2। তাহলে অতএব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে
অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি বলতেছে, d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান সমান 4 ইন্টু বাহু স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এখন চিন্তা করো d1 এর মান কত, 36, তাহলে 36 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 35 স্কয়ার। এবার যদি আমরা মানগুলা লিখি তো খেয়াল করো 36 স্কয়ার মানে কত, 36 স্কয়ার মানে হচ্ছে 1296। তো 1296 প্লাস d2 স্কয়ার সমান, আর যদি আরেকটু ক্যালকুলেশন করি 4 ইন্টু 35 স্কয়ার 4900, সরি d2 স্কয়ার 4900, d2 স্কয়ার সমান 4900 বিয়োগ 1296, তাহলে d2 ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা থেকে এটা বাদ দিলে আমাদের কত আসে দেখি, 4900 বিয়োগ 1296, 3604, এটাকে যদি রুট ওভার করি তো d2 ইজ ইকুয়াল টু, যদি আমরা রুট করি রুট ওভার 3604, এটা মানে হচ্ছে 60.03। তাহলে চিন্তা করো 60.03। তাহলে অতএব রম্বসটির ক্ষেত্রফল আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু d1 গুণ d2, হাফ ইন্টু d1 মানে আমাদের কত 36 ইন্টু d2 মানে হচ্ছে 60.03। 18 ইন্টু 60.03 করলে কত আসতেছে, 18 ইন্টু 60.03, তাহলে আমাদের আসতেছে 1080.54 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরিমিতিতে, যেমন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারছি। তো এরপর রম্বসের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল।